হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগ। আপনারা যারা মৌসুমি ম্যামের চ্যানেল প্রতিদিন ফলো করেন তারা অনেকেই হয়তো আমাকে চিনবেন। আমি ওনার হাজব্যান্ড। আজকে যে ভ্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমাদের স্টাফ পিকনিকের। ভোর 4টে বাজে আমি রেডি হয়ে নিচ্ছি এবং নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি, যেখানে আমাদের স্টাফরা আগে থেকে অপেক্ষা করছিল ট্রেন ধরার জন্য। আমাদের গন্তব্যস্থল দীঘা। এরপর আমাদের ট্রেন চলে আসে এবং আমরা সকলে ট্রেনে উঠে পড়ি। দেখা হচ্ছে ট্রেনে। চলুন সকলের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। ইনি হলেন আমাদের সকলের প্রিয় দেবযানী ম্যাম। ইনি হলেন আমাদের মৃন্ময় স্যার। ইনি আমাদের কম্পিউটার টিচার স্নিগ্ধা ম্যাম এবং ইনিও আমাদের কম্পিউটার টিচার স্বর্ণেন্দু স্যার। ইনি হচ্ছেন অর্ণব স্যার, অর্পিতা ম্যাম। এখানে দেখতে পাচ্ছি সুমন স্যার এবং স্বর্ণেন্দু স্যারকে। এরপর আছেন ফিরোজ স্যার এবং অসীম স্যার। ইনি হলেন রাজন্না ম্যাম, ইনি দেবপ্রিয়া ম্যাম এবং ইনি অন্বেষা ম্যাম। আর ইনি হলেন আমাদের সকলের প্রিয় ফিরোজ স্যার। ইনি আবিরা ম্যাম এবং সবসময় একটু হাসি খুশি থাকতে ভালোবাসেন। ইনি মোনালিসা ম্যাম। ইনি হলেন আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ নারায়ণ স্যার। ইনি পূজা ম্যাম। ইনি হলেন অসীম স্যার। আর ইনি রাজন্না ম্যাম, এনার সাথে আগেই পরিচয় করিয়েছি আপনাদের। ইনি গৌতম স্যার। ইনি রিনা ম্যাম। ইনি হলেন প্রীতিপর্ণা ম্যাম। আর ইনি রাখি ম্যাম। ইনি সুজাতা ম্যাম। ইনি কিম ম্যাম। এখানে রয়েছেন অনুসুয়া ম্যাম এবং অঙ্কিতা ম্যাম। ইনি হলেন মার্টিন, আমাদের স্কুলের অলরাউন্ডার। এনারা হলেন আরতি দিদি এবং সুরধ্বনি দিদি। এখানে রয়েছে জবাদি এবং সিস্টার ডমিনিকা। ইনি হলেন সুজাতা ম্যাম। আর ইনি তেরেসা দিদি। ইনি আমাদের প্রবীর স্যার। ইনি দ্বিজেন স্যার। আর ইনি অঞ্চিতা ম্যাম। সকলে মিলে গল্প করতে করতে কখন যে দীঘা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। অনেক টিচারের সঙ্গেই এখনো পরিচয়টা হয়ে ওঠেনি। ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেব। কেউ কেউ বসে অপেক্ষা করছিলেন এবং কেউ কেউ ফোনে বাড়িতে নিজেদের কারেন্ট লোকেশনটা জানিয়ে দিচ্ছিলেন। ইনি হচ্ছেন দেবজিৎ স্যার। আমাদের সম্পূর্ণ পিকনিকের দায়িত্ব এনার উপরেই ছিল। অবশেষে অপেক্ষার অবসান হলো এবং আমরা সকলে দীঘা স্টেশনে পৌঁছে গেলাম। অনেকটা জার্নির পর সকলকেই বিধ্বস্ত লাগছে, কারণ সকলেই ভোরে উঠেছেন এবং অনেকক্ষণ জার্নি করেছেন। তবুও নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা করে সময়টাকে উপভোগ করার চেষ্টা করছিলাম, কারণ একসাথে সবাই যাওয়া তো হয়ে ওঠে না সবসময়। আমাদের স্টাফ পিকনিকটা আমাদের সকলের কাছে খুব আনন্দের একটা ইভেন্ট, কারণ আমরা সকলে এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এই জন্য ক্লান্ত হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সময়টাকে উপভোগ করার।
আমাদের স্টাফ মেম্বাররা আস্তে আস্তে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছেন। দ্বিজেন স্যার এবং প্রবীর স্যার তবুও প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। দ্বিজেন স্যার খুব মজার মানুষ। এরপর বাকিরাও আস্তে আস্তে একে একে জমা হচ্ছিলেন। সুমন স্যার, ফিরোজ স্যার, অসীম স্যার, নারায়ণ স্যার প্রত্যেকেই একে একে স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছিলেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন। ম্যামরাও একে একে আসছিলেন এবং প্রত্যেকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন। যাই হোক, এরপর আমরা স্টেশনের বাইরে বেরিয়ে আসি এবং অটো ধরে প্রত্যেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছাই। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম, হোটেল রুকসার। ইনি হচ্ছেন রাম। এনার সঙ্গে যদিও আগে পরিচয় করে দেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি মার্টিন এবং জিতেন স্যারকে। ইনি আমাদের প্রিন্সিপাল সিস্টার প্রেমিথা। ইনি আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা এবং অধ্যক্ষা। যাই হোক, সকলে খুবই টায়ার্ড ছিলাম, তাই টাইম ওয়েস্ট না করে সবাই নিজের নিজের রুমে চলে গেলাম। এটা হলো আমাদের রুম। এই রুমে আমি, নারায়ণ স্যার এবং দ্বিজেন স্যার তিনজন একসাথে ছিলাম। আমাদের রুমগুলো এমনভাবে ডিভাইড করা হয়েছিল যাতে প্রত্যেক রুমে হয় 3জন স্যার অথবা 3জন ম্যাম থাকতে পারেন। আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে প্রত্যেকে লাঞ্চের জন্য চলে গেলাম। হোটেলে স্টাফ কম ছিল, তাই ফিরোজ স্যার নিজেই পরিবেশন করতে লেগে গেলেন। আমাদের প্রায় 40 জন স্টাফ ছিল। এতজনকে একসাথে বসানোর মতো সিট ক্যাপাসিটি হোটেলে ছিল না, তাই আমাদের দুটো ব্যাচে খেতে হয়েছিল। এদিকে টেবিল না পেয়ে মার্টিন এবং দেবজিৎ স্যার একটা বাক্সের ওপরেই খেতে বসে গেলেন। আসলে অনেক ভোরে বেরিয়েছিলাম এবং রাস্তায় তেমন কিছু খাওয়া হয়নি, তাই সকলের খুব খিদে পেয়ে গেছিল। আমাদের প্ল্যান ছিল লাঞ্চ সেরেই আমরা সমুদ্রে যাব, তাই সকলে একেবারে গামছা নিয়ে লাঞ্চ করতে চলে আসে এবং লাঞ্চের শেষে সকলে মিলে একসাথে সমুদ্রে যাই। টাইম ছিল খুবই সীমিত, প্রোগ্রাম ছিল অনেক, তাই এই সীমিত সময়ের মধ্যেই আমাদের সমস্ত কিছুকে কমপ্লিট করতে হয়। দুপুরে সমুদ্রে স্নানের সময় আমাদের ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি, তাই আমরা ছবিও তুলতে পারিনি। তাই লাঞ্চের পর একেবারে আমাদের সন্ধেবেলা ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সমুদ্রে স্নানের পর বিকেল 4:30 থেকে 5টার মধ্যে আমরা রুমে ফিরে আসি এবং একটু বিশ্রাম নিয়েই আবার আমরা ঘুরতে বেরিয়ে যাই। আগেই বলেছিলাম আমাদের সময় ছিল খুব সীমিত। একদিনের মধ্যে আমাদের সমস্ত জায়গাগুলো ঘোরা কমপ্লিট করতে হতো, তাই আমাদের সম্পূর্ণ শিডিউলের মধ্যে থেকে সবকিছু করতে হচ্ছিল। বিশ্রামের সময় ছিল খুব কম, তবু আমাদের খুব আনন্দ হচ্ছিল। সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, সমস্ত কলিগরা মিলে একসাথে মজা করছে। দেখতেই পাচ্ছেন, বিকেলে আবার আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। সবাইকে টাইম বলে দেওয়া আছে এবং সবাই সেই মতো রেডি হয়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে। সবাইকে বলা ছিল আমরা সায়েন্স সেন্টারের সামনে সকলে একত্রিত হব এবং তারপর ঢেউ সাগরে ঘুরতে যাব। সময় সীমিত থাকার জন্য আমাদের সায়েন্স সেন্টারে যাওয়া হয়ে ওঠেনি। আমরা সরাসরি চলে গেছিলাম ঢেউ সাগরে। পথে যেতে যেতে কয়েকটি হোটেল একটু দর্শনীয় লাগলো।
সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম। সায়েন্স সেন্টারের সামনে সকলে একত্রিত হয়ে আমরা ঢেউ সাগরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর সকলে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ঢেউ সাগর দীঘার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটা। সামনেই একটি টয় ট্রেন ছিল। ম্যাডামরা সকলে টয় ট্রেনে উঠলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথা ম্যাম এবং সায়ন্তিকা ম্যামকে, এবং অর্পিতা ম্যামের সঙ্গে আগেই আপনাদের পরিচয় করিয়েছি। ইনি সিস্টার সরোজিনী। ইনি বেথানি সমাজসেবা কেন্দ্রের সঙ্গে যুক্ত। ইনি রিঙ্কি ম্যাম, সঙ্গে আছেন অঙ্কিতা ম্যাম এবং অন্বেষা ম্যাম। সকলেই সম্পূর্ণ তৈরি এবং ট্রেন ছাড়ার অপেক্ষায়। আমাদের কয়েকজন মেল টিচারের মনে হলো আমরা হেঁটেই যাই, তাহলে আমরা সম্পূর্ণ সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবো। যেমন কথা তেমন কাজ। আমরা সকলে মিলে ঢেউ সাগরের ভেতরে চললাম এবং আশেপাশের সৌন্দর্যগুলোকে উপভোগ করতে লাগলাম। ইতিমধ্যে লক্ষ্য করলাম টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাই মনে হলো দাঁড়িয়ে থেকে এই মুহূর্তটাকে আবার ক্যামেরা বন্দি করে নিই। আমরা আবার পেছন পেছন হাঁটতে শুরু করলাম এবং অবশেষে ঢেউ সাগরের যে কেন্দ্রস্থল সেখানে পৌঁছবার উপক্রম হলো। আশেপাশে অনেক স্টল ছিল এবং সেই স্টলগুলোকেও ক্যামেরা বন্দি করছিলাম। বাঁদিকে একটি আইসক্রিমের স্টল এবং একটি ক্যাফে ছিল। আমরা আরেকটু এগিয়ে গেলাম। সামনেই একটা লেক দেখা গেল। লেকের মধ্যে খুব জোরে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। ডান দিকেই ছিল আরো কয়েকটি ক্যাফে। এর মধ্যেই একটাতে আমাদের সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা করা হলো। কিন্তু আবারও একই সমস্যা, সবার একসাথে জায়গা হবে না। তাই কয়েকজন বসলেন এবং কয়েকজন অপেক্ষা করলেন। আবার একটু পরিচয় পর্ব। ইনি কাকলি ম্যাম, সবসময় হাত জোর করে থাকেন। আর তার সামনাসামনি রয়েছেন শম্পা ম্যাম, ইনিও সবসময় হাত জোর করে থাকেন। ওদিকে মৃন্ময় স্যার চা খেতে খেতে চায়ের কাপটা কপালে ঠেকাচ্ছিলেন, জানি না কেন। টিফিন পর্ব সমাপ্ত হলো। এবার আমাদের মনে হলো একটু ক্যাম্পাসটা ঘুরে দেখা যাক। আর একটু সামনে যেতেই চোখে পড়লো ম্যামরা সেলফি তোলার জন্য প্রস্তুত হচ্ছেন। জিতেন স্যার ঊর্ধ্ব গগনে হাত তুলে সেলফি তোলার চেষ্টা করছেন। তারই মাঝখানে আমি ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম। তারপর যা হয় আর কি, সবাই সেলফির কথা ভুলে আমার ক্যামেরাতেই পোজ দিতে লাগলেন। জিতেন স্যার নিজেও দৌড়ে চলে এলেন এবং আমার ক্যামেরাতেই পোজ দিতে শুরু করলেন। সামনেই দোলনার মতো একটা রাইড দেখা যাচ্ছিল। দেখেই মনে হচ্ছিল খুব রোমাঞ্চকর অনুভূতি হবে। যাই হোক, তাকিয়ে থাকলাম সেদিকে। কিছুক্ষণ পর দেখা গেল লোকটিকে একটি স্প্রিং এর মাধ্যমে আকাশের দিকে ছুড়ে দেয়া হলো এবং তিনি আবার নেমে আসলেন। যাই হোক, এইসব রাইড খুবই সাহসী লোকেদের জন্য, আমার মতো ভীতুদের জন্য তো অবশ্যই নয়। এইসব রোমাঞ্চকর অনুভূতিকে প্রত্যক্ষ করতে হলে অবশ্যই অনেকটা সাহসী হতে হয়। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে চললাম এবং সামনের দিকে গিয়ে দেখতে পেলাম সেখানে কতগুলো বাচ্চা ছোট ছোট গাড়ি নিয়ে খেলা করছে এবং তারা নিজেরাই এই গাড়িগুলোকে ড্রাইভ করছে এবং আনন্দ উপভোগ করছে। বুঝতে পারলাম এগুলো আমাদের মতো বৃদ্ধ মানুষদের জন্য নয়। অগত্যা আমরা লাইটিং দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। সামনে নারায়ণ স্যার এবং অসীম স্যার ছিলেন। যেতে যেতে আমরা সি বিচের অনেকটা কাছাকাছি চলে এলাম।
সামনেই দেখলাম একটা আলোকিত ব্রিজ রয়েছে। ব্রিজের উপর দিয়ে আবার হেঁটে চললাম। কিছু মানুষ এখানেও সেলফি তুলছিলেন। অবশেষে আমরা যেখানে পৌঁছলাম সেখানে একটা নির্মীয়মান পার্ক ছিল। সেখানে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছিল। এখানে কিছু বসার জায়গা, একটি রাইড, দুটি সিঁড়ি এবং আরো কিছু আন্ডার কনস্ট্রাকশন জিনিস ছিল। তুলনামূলকভাবে এই দিকটায় লোকজন কম ছিল। আমি, নারায়ণ স্যার এবং অসীম স্যার ঠিক করলাম যে এখানেই কিছুক্ষণ বসা যাক। যেমন ভাবনা তেমন কাজ। আমরা এখানে কিছুক্ষণের জন্য বসলাম এবং গল্প করতে লাগলাম। আরেকবার পরিচয় পর্বে চলে যাই। এখানে নারায়ণ স্যারের সঙ্গে অসীম স্যার বসে আছেন। এতক্ষণে ওনাকে প্রথমবার ক্যামেরার সামনে দেখা গেল। দূরে একটা নৌকোর মতো কনস্ট্রাকশন দেখা যাচ্ছিল। আগেরবার যখন এসেছিলাম এর ভেতরে ঢোকাটা অ্যালাউ ছিল, কিন্তু এবার আর ঢোকা যায়নি। তাই বাইরে থেকে দাঁড়িয়েই ছবি তুলতে হচ্ছিল। দেখতে অপূর্ব লাগছিল এবং তার সঙ্গে পরিবেশটাও ছিল অপূর্ব। দীঘার সমুদ্র সৈকতে এরকম অপূর্ব একটি নৌকো দৃশ্যটাকে আরো মনোরম করে তুলেছিল। হঠাৎ মনে হলো এই এক জায়গায় দাঁড়িয়ে আর কতক্ষণ নিজের মনে মনে কাব্য রচনা করব। তাই একটু নিচের দিকে গেলাম। যেতেই দেখলাম এখানেও অনেকগুলো স্টল রয়েছে। এখান থেকে নারায়ণ স্যার আমাদেরকে ভুট্টা খাওয়ালেন। সেটা যদিও ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, কারণ ক্যামেরা হাতে নিয়ে তো আর ভুট্টা খাওয়া সম্ভব নয়। এখানে অনেক আইসক্রিমের স্টলও ছিল, কিন্তু আইসক্রিমগুলো তুলনামূলক অনেক দামি ভুট্টার চেয়ে। ভুট্টা খাওয়ালে কম খরচ হবে এটা ভেবেই নারায়ণ স্যার আমাদের ভুট্টা খাইয়েছিলেন। অনেকক্ষণ হলো, এবার বাইরে যাওয়ার পালা। ইতিমধ্যেই সুমন স্যার খুব পপুলার হয়ে উঠেছিলেন, কারণ সুমন স্যারের ক্যামেরাতে খুব ভালো ছবি ওঠে। তাই সব ম্যাডামরা এবং স্যাররা সুমন স্যারকেই বারবার ছবি তোলার কথা বলছিলেন এবং সুমন স্যার আনন্দে নাচতে নাচতে ছবিও তুলে দিচ্ছিলেন। ছবি তোলা হলো, তারপর সামনে এগিয়ে গেলাম। সামনে ছিল একজন টার্কিশ আইসক্রিম ভেন্ডার। উনি বিভিন্ন কায়দা দেখিয়ে আইসক্রিম বিক্রি করে থাকেন এবং পৃথা ম্যামের সেখানেই আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো। দেখা যাক পৃথা ম্যাম আদৌ আইসক্রিম খেতে পারেন কিনা। কিছুক্ষণের জন্য আমার কমেন্ট্রি আমি বন্ধ রাখলাম। আপনারা আইসক্রিম ভেন্ডারের ক্রিয়াকলাপটা একবার দেখুন। অবশেষে পৃথা ম্যাম ফাইনালি আইসক্রিমটা হাতে পেলেন। উনিও খুব খুশি হয়েছেন আইসক্রিমটা হাতে পেয়ে। এদিকে আবিরা ম্যাম আবার র্যাম্প ওয়াক করতে লাগলেন। যাই হোক, আমরা ঢেউসাগর থেকে বাইরের দিকে যেতে লাগলাম। এরপর আমরা যাব
দীঘার সি বিচে সন্ধ্যাবেলা যে বাজার বসে সেই বাজারে। রাস্তায় কয়েকটা জয় রাইড দেখা গেল, যেখানে অনেক বাচ্চারা আনন্দ উপভোগ করছিল। আমরা এগিয়ে চললাম নিউ দীঘা বিচের দিকে, যেখানে একটি বড় সড়ো মার্কেট বসে সন্ধ্যেবেলায়। এই মার্কেটে একসাথে ঘোরাটা পসিবল নয়, কারণ প্রত্যেকের আলাদা আলাদা নিডস আছে এবং প্রত্যেকেই বাড়ির জন্য কিছু না কিছু জিনিস কিনবে বলে ঠিক করে রেখেছে। তাই প্রথমেই আমরা যেদিকে গেলাম সেখানে কিছু মাছ ভাজার দোকান দেখতে পাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে শাক দিয়ে বানানো এবং ঝিনুক দিয়ে বানানো বহু জিনিসপত্রের দোকানের দিকে আমরা গেলাম। এই মার্কেটে প্রচুর দোকান রয়েছে, বেলুন ঘটানোর দোকান থেকে শুরু করে ঝিনুকে তৈরি গয়না, বিভিন্ন আসবাবপত্র, খাবারের দোকান, সবকিছুই এই মার্কেটে রয়েছে। বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদের বাড়ির জন্য বিভিন্ন সামগ্রী তারা কিনে নিয়ে যান। এখানে দামটাও খুব রিজনেবল। অবশ্যই আপনাদের দরদামটা ঠিক করে নিতে হবে, যেহেতু এটা ট্যুরিস্ট স্পট। তাই দোকানদারেরা দামটা একটু বেশি চান। আপনারা সঠিকভাবে দরদাম করতে পারলে এই মার্কেট কিন্তু কেনাকাটার জন্য একটি উপযুক্ত জায়গা। এখানে প্রচুর শৌখিন জিনিসপত্রের দোকান রয়েছে। এই সমস্ত দোকান ঘুরে দেখাতে গেলে ভিডিওটি প্রচুর লম্বা হয়ে যাবে এবং আপনাদেরও ধৈর্য থাকবে না এত লম্বা একটি ভিডিও দেখার। তাই বিশেষ কয়েকটি দোকান আমি দেখিয়ে আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই বিচ মার্কেটে কি কি ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। সামনে একটি সোডা শপ ছিল, আমাদের ইচ্ছে হলো একটু সোডা খেয়ে নেওয়ার। আমরা কয়েকজন সোডা এবং কয়েকজন একটু আইসক্রিম খেয়ে নিয়ে আবার পরবর্তী দোকানগুলোর দিকে এগিয়ে গেলাম। এই দোকানগুলো থেকেই কয়েকটি কেক কিনে নিলাম এবং ছোট্ট কিছু গিফট, কারণ রাতে একটি সারপ্রাইজ পার্টির ব্যবস্থা ছিল। কারণটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখান থেকে কেক এবং গিফটগুলো নিয়ে আস্তে আস্তে রুমের উদ্দেশ্যে রওনা হলাম। ফিরে আসার পর আমাদের সারপ্রাইজ বার্থডে পার্টি শুরু হলো সুমন স্যার, দেবপ্রিয়া ম্যাম এবং গৌতম স্যারের জন্য। হ্যাঁ, এই তিনজনের জন্মদিন ছিল আজকের দিনে এবং আমরা ওদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। এবং অ্যারেঞ্জ করার আগে আমরা তাদেরকে কোনো কিছুই জানতে দিইনি। সবাই একটা ঘরে জড়ো হয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করার পর তাদের তিনজনকে ডেকে আনলাম। ফিরোজ স্যার সকলকে ডেকে আনলেন, প্রথমে সুমন স্যার, তারপর গৌতম স্যার এবং শেষে দেবপ্রিয়া ম্যাম। সকলে এসে তো খুবই অবাক হলেন, কারণ আমরা যে এই বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এটা ছিল ওদের একেবারেই অজানা। ওরা খুবই আনন্দিত হয়েছিল এবং অ্যাট দ্য সেম টাইম ওরা খুব সারপ্রাইজডও ছিল। হঠাৎ করে এরকম একটি অ্যারেঞ্জমেন্ট ওদের অবশ্যই খুব ভালো লেগেছিল আশা করি। নিয়ম মেনে ওরা তিনজনই কেক কেটেছেন এবং মোমবাতি নিভিয়েছেন। আয়োজন ছিল খুব সামান্য, কিন্তু আন্তরিকতা ছিল অনেক বেশি, যার জন্য সবাই খুব উপভোগ করেছে। একটা বার্থডে ক্যাপ কোনোভাবে মিসিং হয়ে যায়, তাই গৌতম স্যারকে আর বার্থডে ক্যাপ পরানো যায়নি। যাই হোক, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হওয়ার পর তারা সবাই মিলে ফু দিয়ে, মোমবাতি নিভিয়ে এবং কেক কেটে বার্থডে তারা পালন করে। সবকিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়। এরপর একটা নাচ গানের পালা থাকে। সমস্ত টিচাররা মিলে
একটু নাচ গান তো অবশ্যই করে, যেহেতু বার্থডে পার্টি। আমাদের ঘুমাতে ঘুমাতে রাত প্রায় 1টা বা 1:30 বেজে যায়, কিন্তু আমাদের ক্লান্তি থাকা সত্ত্বেও মনে ছিল অনেক আনন্দ। তাই সবাই মিলে আমরা সময়টাকে উপভোগ করার চেষ্টা করি। সবশেষে ওদের একটি ভুজিয়ার প্যাকেট এবং 2টি ক্যাডবেরি উপহার দেওয়া হয়। যদিও মূল্যের দিক থেকে এটি খুবই সামান্য, কিন্তু আন্তরিকতার দিক থেকে এটি অনেক অনেক বেশি দামি। তাই এটা ওদের খুব পছন্দ হয় এবং সবাই মিলে আমরা সেটাকে ভাগ করে খাই। এরপর যেমন বলেছিলাম, একটু নাচ গানের পর্ব চলে। কিছুক্ষণ নাচ গানের পর্ব চলার পর আমরা যে যার রুমে ফিরে যাই। আমাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আমাদের ভিডিওর আরও একটি পার্ট আছে, সেটি আপনারা অবশ্যই দেখবেন। এখানেই আমাদের পার্ট 1 শেষ করলাম। অবশ্যই আপনারা পার্ট 2 দেখবেন এবং আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পার্ট 2 রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং অবশ্যই আপনি পার্ট 2টি দেখতে পারবেন। আমাদের সকল টিচারকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পার্ট 2 দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ পার্ট 2 নিয়ে।